বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা আজ। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনে জনসভা ৮ ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে ৫ থেকে ৬ দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। বন্দরে অচলাবস্থার মাশুল দিতে হবে সরকারকে। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের। নিউমোরিং টার্মিনালের চুক্তি থেকে সরে আসার সুযোগ দেখছেন না নৌ উপদেষ্টা। এবং আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ আসামির মৃত্যুদণ্ড। ৭ জনের যাবজ্জীবন, খালাস পেলেন রাজসাক্ষী এসআই আফজালুর। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে, আর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানবির রূপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম জিয়ার ভিশন ২০৩০, সেই সাথে বিএনপির এখনকার ৩১ দফা। দল হিসেবে, জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগে গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতন সহ্য করেছেন। এ সময় তিনি জানান ৮ ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দিবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দিবে।
এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না। যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা। এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও 5টি গান উদ্বোধন করেন বিএনপির এ নেতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। শাহিন আলমের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনের নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদের যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে গোলাম বানাতে চায় তারাই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, 12 ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির পৌঁছানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দিবেন তারা। কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ছিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই। একই দিন সন্ধ্যায় নাটোরের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান। নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে বক্তব্যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন জামায়াত আমির। শাহিন আলম, সময় সংবাদ, নাটোর। ভোটারদের কাছে টানতে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে প্রচার যুদ্ধ। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছেন জামাত, বলছে বিএনপি। আর নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে 11 দলীয় ঐক্য। নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শেষের প্রার্থীরা। এবারে নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কালো টাকা ছড়িয়ে নির্বাচনে নাশকতার ছক করা হচ্ছে অভিযোগ
করেন ফরিদপুর 4-এর প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। নেত্রকোনা 1 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মভিত্তিক রাজনীতি করেন, তাদের মধ্যে একটা অপচেষ্টা খেয়াল করা যায়, তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছে। কোনো একটা নাশকতা, একটা আশঙ্কা আমরা করতেছি এবং এখানে প্রচুর কালো টাকার ব্যবহার, লুটের টাকার ব্যবহার হচ্ছে, সেটা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দৃশ্যত। ঘরে ঘরে যাই 5-7 জন মহিলা পাঠায়, আর বলে বেসা লাগবে ভাই, বেসা লাগবে। এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নরসিংদী 1 আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। পঞ্চগড় 1 আসনে শাপলাকুলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দেন নানা প্রতিশ্রুতি। অত্যাচার করে নির্যাতন করেও ভোট পেয়ে ক্ষমতায় যায়, সে তখন আর মানুষকে মানুষ মনে করবে না। বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিএনপির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে 12 ফেব্রুয়ারি বলছেন বিএনপি প্রার্থীরা। অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণাও তত জমজমাট হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা 7 আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। রাজধানীর মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন তিনি। এদিন দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডে প্রচারণায় ঢাকা 8-এর 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে। মানুষের সাথে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে, মানুষের সাথে কথা বলতেছে, তারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছে, কিন্তু ওরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে যে ভোট কেন্দ্রে আসলে ওরা ভোট দিতে যাইতে পারবে কিনা। প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনে ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। ঢাকা 14 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলি গণসংযোগে বলেন, বিএনপির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে 12 ফেব্রুয়ারি। একই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুরে গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্যমূলকভাবে ছোট ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কারণ মানুষ জানে জনগণ ধানের শীষকে ভালোবাসে। এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম ওয়াদা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এদিন ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ভোট কারচুপি ও ভোট কেনার চেষ্টা হলে প্রতিহত করা হবে। কেউ যদি কারচুপি করতে চায়, কেউ যদি ভোট কিনতে চায়, তাদেরকে আইনের হাতে সোপর্দ করবে। এদিন গুলশান নাভানা টাওয়ার এলাকায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় জাতীয়তাবাদী প্রচার দলের নেতাকর্মীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের সময় লাগতে পারে 5 থেকে 6 দিন। 180 দিন নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। ডক্টর ইউনূসের সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া হয় 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকগুলো এজেন্ডা ছিল,
বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের ফিরিস্তি। জানান মেয়াদ শেষের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হবে। তো 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 17 বা 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও ছিল জটিলতা। বিকেলে সচিবালয়ে এই নিয়ে আইনি ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। তার মতে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার অথবা বিশেষ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ পড়ানোর বিধান রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বাহিনী। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত তারা। তাদের মতে এবারে নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনী সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান ও নৌবাহিনী প্রধান। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে 1.5 বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। এবারে নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিন বরগুনায় নৌবাহিনী প্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলেও মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের পরিবর্তে রাতেই ভোট কেন্দ্রে ব্যালট, ভোট গণনায় ধীরগতির ঘোষণা, জালসিল তৈরি, ভোটার স্থানান্তর এবং কিছু ভুঁইফোর প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক নিয়োগের অনুমতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আগস্ট অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেই এই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে নাকি ভোট কারচুপির শঙ্কা আছে? আমি যদি বলি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বক্তারা বলেন, বেশ কিছু সংসদীয় আসনে ভোটার স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে এটি করা হয়েছে তা এখনো অজানা। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এ প্রশ্নবিদ্ধ হয়েছেন। এই বিষয়গুলো সম্পর্কে
দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্ত হয়েছে। গোল টেবিল সংলাপে বক্তারা অভিযোগ করে বলেন, ভোরে না নিয়ে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। রাতে কেন ব্যালট পেপার স্থানান্তর করতে হবে? এই নির্বাচন বিশ্লেষকের মতে ভোটের ফল দিতে দেরি হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হবে। ইলেকশন কমিশনের এই ক্ষেত্রে একদম আসন ভিত্তিক বলে দেওয়া উচিত ছিল যে আমরা এই আসনে এতটা স্থানান্তরিত করেছি। ভোট দেবার সিল উদ্ধার হলো, কিন্তু কমিশনের পক্ষ থেকে জোরালো কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। ভোট দেওয়ার সিলটা আসলে কেন পাওয়া যাবে? এটা কি শুধুমাত্র স্থানীয়ভাবে একজন নেতা করছেন, নাকি এটার কোনো না কোনো রকমের প্ল্যানের অংশ? তারা বলেন, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও নানা ধরনের অভিযোগ আছে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মোট স্থানীয় পর্যবেক্ষক 55,500। অনেক নতুন পর্যবেক্ষক দেওয়া হয়েছে যাদের আসলে তেমন একটা পূর্ব অভিজ্ঞতা নেই। 12ই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া বিকল্প নেই, তাই সব পক্ষের উদ্যোগী হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাগিদ দেন বক্তারা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে বিদেশি কূটনীতিকরা জিজ্ঞেস করলেও কোনো চাপ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বেশ বিপত্তি হওয়ায় সম্পর্কটা থমকে আছে। রাজনৈতিক সরকার এলে দিল্লির সঙ্গে সম্পর্ক মসৃণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময় করেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কখনো কখনো জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা। শেষ সময়ে কয়েকটি দেশের সঙ্গে চুক্তির বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বোঝা রেখে যাওয়ার পরিবর্তে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুজ এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। জানতে চেয়েছে কেউ, সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করেন যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আপনাকে কোনো বলেনি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক থমকে আছে। বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর হতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম, কারণ বেশ অনেকগুলি সেটব্যাক হয়েছে। বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় সিস্টেমের বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভিসা যে দেয় না আমাদেরকে, এই জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট ডাউন করতে মেটার সঙ্গে ইসির আলোচনা চলছে। এক্ষেত্রে নেটের স্পিড না কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। এখন পর্যন্ত দেশের 116 সংসদীয় আসনে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে উল্লেখ করে বাকি আসনগুলোতে 7 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানোর কথা জানান তিনি। বলেন, রিটার্নিং অফিসারের মাধ্যমে বিদেশ থেকে 1,07,000 ব্যালট পৌঁছেছে দেশে। এদিকে সিইসির সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা চাই না যে আপনার নেটের স্পিড কমানো বা অন্য কোনো লেটেন্ট কোনো কিছু পদ্ধতিতে যাওয়ার পরিবর্তে, বরং আমরা ডেরোগেটিভ কমেন্টস যেগুলো আছে বা মানে যেগুলো আর কি বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক কন্টেন্টগুলো বা অপপ্রচার যেগুলো, সেগুলো যেন আপনার ডাউন করা হয়, সেটা আমরা সেইভাবেই আর কি অনুরোধ করছি। নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও প্রভাবমুক্ত রাখতে ঢাকা 13 আসনে যৌথ ফুট পেট্রোল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত মোহাম্মদপুর 3 রাস্তা মোড় থেকে থানা এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম স্থলে যৌথ ফুট পেট্রোল পরিচালিত হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে ভয় ভীতি দূর করা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে নিরাপত্তা তৎপরতা জোরদার করেন। এতে জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি হয়েছে বলে জানান সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী সাদি। তিনি বলেন, নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যৌথ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এটা শুধু আজকে না, এটা প্রতিদিনই চলছে। এর মাধ্যমে আসলে আমরা এলাকাবাসীর সাথে কথা বলার একটা সুযোগ পাচ্ছি, এলাকার পরিবেশ যাতে বজায় থাকে এবং মানুষের মধ্যে যাতে একটা কনফিডেন্স বিল্ড হয়, এই ব্যাপারে আমরা আর কি চেষ্টা করছি। 3 বাহিনী একসাথে কাজ করছি এবং আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে সকল বাহিনী ঘরে ঘরে যাচ্ছি এবং তাদের ব্যাপারে জানছি। পুলিশের যারা আছে, র্যাবের এবং আমরা সেনাবাহিনী যারা আছি, আমাদের ক্যাম্পগুলোতে আমরা নাম্বার দিয়ে রেখেছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন ঢাকা 10 আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শুক্রাবাদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গণমাধ্যমকে কথা বলেন তিনি। জানান, প্রার্থীরা নিয়ম মেনে প্রচারণা করছেন, আচরণবিধি মেনে চলছেন, জনগণও প্রস্তুত ভোট দিতে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ কাঙ্ক্ষিত দলকে ক্ষমতায় বসাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থেকে তাদের উপর যে দায়িত্ব আছে সেটা পালন করছে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। লেভেল প্লেইং ফিল্ড সর্বত্রই বিরাজমান। এলাকার কিছু সমস্যা আছে, সেটা আমি চিহ্নিত করেছি। যদি আমার দল ক্ষমতায় যায়, আমি যদি নির্বাচিত হই, ডেফিনেটলি সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য যা যা করণীয়, বিশেষ করে সেবা খাত, রাষ্ট্রীয় খাত, সরকার, সিটি কর্পোরেশন, তাদেরকে দায়বদ্ধ থেকে ফাংশন করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা এই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। এর আগে 3 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরওয়ারে আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাদির স্ত্রী সহ কয়েকজন। তাদের অভিযোগ, হত্যার বিচার কাজকে বাধাগ্রস্ত করতে মিডিয়ার দৃষ্টি অন্যদিকে সরিয়ে ফেলা হচ্ছে। কর্মসূচিতে অংশ নিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আজকের মধ্যেই জাতিসংঘের কাছে চিঠি ইস্যু করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে 2 সন্তান ও মা বাবার মরদেহ। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, ঋণের বোঝা সহ্য করতে না পেরে এই পরিণতি। অন্যদিকে স্থানীয়রা বলছেন, এমন পরিণতির পেছনে রয়েছে পারিবারিক কলহ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের এই তালাবদ্ধ কক্ষেই মাসুম ফাতেমা দম্পতির সংসার ছিল। 3 সন্তানের দুরন্তপনা, কিন্তু মুহূর্তেই নিভে গেল সব আলো। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান মাসুম সহ 2 শিশু সন্তান এবং স্ত্রী ফাতেমার মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাসুমের কক্ষটির পাশেই সপরিবারে থাকতেন মাসুমের ভাই। তাদের দাবি, ঋণগ্রস্ত হওয়ার কারণেই এমন পরিণতি মাসুমের। আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি, এটা মিথ্যা কথা বলেছে। তবে স্থানীয়দের অভিযোগের তীর ভাইসহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি, 2 পরিবারের কলহের কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। খাবারে বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে মাসুম। যা আমরা পেয়েছি, এগুলোর উপর আমরা ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কালেকশন করব, ফলে আমরা ক্লিয়ার হতে পারবো আর কি যে আসলে এটা কোন দিকে কিভাবে হয়েছে। মরদেহ উদ্ধারের পর তা রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।
খুলনায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল এক যুবকের। প্রাথমিক তদন্তে মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিলেন রাকিব। হঠাৎ দুইটি মোটরসাইকেলে 5 থেকে 6 জন এসে রাকিবের মাথায় 2টি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বন্দরে অচলাবস্থার মাশুল সরকারকে দিতে হবে উল্লেখ করে রমজানের বাজারে অস্থিরতার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ সহ বাণিজ্যিক সংগঠনগুলো এ শঙ্কা প্রকাশ করে। এদিকে নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন নৌ উপদেষ্টা। 2 দিন কর্মবিরতি স্থগিত করেছেন বন্দরের শ্রমিকরা। নিউমোরিং টার্মিনাল দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে গেল শনিবার থেকে শ্রমিকদের আন্দোলনে অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক শেষে গুলশানে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ। জানানো হয়, বন্দর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এই পোর্ট বন্ধর মাধ্যমে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি একেবারে শেষ হয়ে গেছে। আর এটার যে ইম্প্যাক্ট, কনসিকুয়েন্সেস, এটা কিন্তু চেইন ইফেক্ট। ইন্টারন্যাশনালি যখন একটা রং মেসেজ যায়, তখন বায়াররা কিন্তু ফিউচারে অর্ডার দিতে গিয়ে তখন 2বার চিন্তা করবে যে বাংলাদেশে তো এরকম কোনো কারণ ছাড়া আন্দোলন হয়, কারণ ছাড়া আমি আমার বুটস আটকা দিতে পারি। এদিন সকালে চট্টগ্রামে যান নৌ উপদেষ্টা। বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে জানান, ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার 2 দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়িক সব কার্যক্রম ডিজিটাল করতে নির্বাচিত সরকারের কাছে ব্যবসায়ীদের জোরালো দাবি জানানোর পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বৃহস্পতিবার সকালে মতিঝিলে FBCCI আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। ডক্টর মোয়াজ্জেম বলেন, দেশে ব্যবসা শুরু ও পরিচালনায় এখনও বড় বাধা দুর্নীতি, জটিল লাইসেন্সিং, উচ্চ সুদের হার এবং আমলাতান্ত্রিক দুর্বলতা। এসব সমস্যা কাটাতে কাঠামোগত সংস্কার ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এ সময় অন্যান্যরা বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় সমস্যা ঘুষ ও অনানুষ্ঠানিক খরচ, পাশাপাশি উচ্চ সুদের হার, জটিল ঋণ প্রক্রিয়া এবং কর ব্যবস্থার দুর্বলতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন SME উদ্যোক্তারা। সংকট কাটাতে ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়ান স্টপ সার্ভিস এবং সমন্বিত কাঠামোগত সংস্কারের উপর জোর দেন আলোচকরা। স্বাধীন কমিশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন, ব্যাংকগুলোর পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কাউন্সিল জানায়, বিদ্যমান নিয়মে যে কোনো সময় সরকার বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দেয়া ও বিধি প্রণয়নের ক্ষমতা রাখে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার পরিপন্থী। এছাড়া ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাবে খেলাপি ঋণ ও মুদ্রানীতিতে প্রভাব বিস্তারের সুযোগ বাড়ে। দুর্নীতি প্রকাশেও যা কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা বিঘ্নিত করে। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স অনুমোদনের দাবি জানায় কাউন্সিল। ভারতের মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে 16 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। খনিতে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মেঘালয়ের ইস্ট জৈন্তা হিলস জেলার কয়লা খনিতে এই বিস্ফোরণ হয়। পুলিশ জানায়, খনির ভেতরে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় ভেতরে কতজন শ্রমিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। আটকে পড়াদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অচল অবস্থাতেই শেষ হলো আবুধাবিতে 2 দিন ব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। প্রতিনিধিরা বৃহস্পতিবার আলোচনায় বসলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে চলতি বছরের প্রথমবারের মতো বন্দি বিনিময়ে সম্মত হয়ে 157 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে মস্কো কিয়েভ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক পর্যায়ের যোগাযোগ ফের চালুর সিদ্ধান্ত হয়েছে। আলোচনার মধ্যেই কিয়েভে মস্কোর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 2 জন। বড় কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবিতে 2 দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আলোচনায় কোনো শান্তি চুক্তি হয়নি, তবে মানবিক দিক থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয় রাশিয়া ইউক্রেন। এরপর 2 দেশই 157 জন করে যুদ্ধবন্দী হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে বেআইনিভাবে সাজা পাওয়া সেনা ও বেসামরিক নাগরিক আছেন। চলতি বছর এটি 2 দেশের প্রথম যুদ্ধ বিনিময়। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ বন্দি বিনিময় হয়। আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগোতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভও। তবে ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে সহজ নয় উল্লেখ করে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে 2021 সাল থেকে বন্ধ থাকা উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, এই চ্যানেল ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে কাজ করতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখবে। এদিকে আলোচনার মধ্যেও থেমে নেই রুশ হামলা। কিয়েভে মস্কো ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরো ঋণ প্যাকেজের বিস্তারিত চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। নাসরিন রুমি, সময় সংবাদ। ঝড় ক্রিস্টিনের ধকল কাটিয়ে উঠতে না উঠতে আরেক শক্তিশালী ঝড় লিওনার্দোর আঘাতে বিপর্যস্ত পর্তুগাল। টানা 2 সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পর্তুগিজ অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেন্টসের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। একের পর এক ঝড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভয়াবহ বিপর্যয় পর্তুগাল। বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রাণহানির ঝুঁকি এড়াতে এরই মধ্যে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সপ্তাহখানেক আগে পর্তুগালে আঘাত হানে শক্তিশালী ঝড় ক্রিস্টিন। এর প্রভাবে অনেকে বসতঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। এমন দুর্যোগময় পরিস্থিতি দেখেননি পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। আমরা দীর্ঘদিন পর্তুগালে বসবাস করে এবারই প্রথম আমাদের এই বাজে অভিজ্ঞতা হলো। 2 সপ্তাহের অধিক এখানে বৈরী আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত, ঝড় এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে গাছপালা ভেঙে, ঘরবাড়ি ভেঙে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসনের কাছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে বাংলাদেশ কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন বা মানুষ রয়েছেন তারা সবাই এগিয়ে এসেছেন, কেননা এমন পরিস্থিতিতে সবাই একসাথে থাকা প্রয়োজন। এই দেশে আমরা বসবাস করছি, তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই দেশে মানুষ যখন একটা আক্রান্ত হয়, বা শুধু এই দেশে মানুষ না, ওখানে অনেক বাংলাদেশিরাও বসবাস করছেন, তো সকলের সহযোগিতায় আমরা এই দেশের প্রশাসনের কাছে আমাদের যে সহযোগিতাগুলো যেখান থেকে পেরেছি আমরা পৌঁছে দিয়েছি। বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির বেশিরভাগ নদ নদী ও খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড় লিওনার্দোর প্রভাবে দমকা হাওয়া ও ভারী বর্ষণ আরো কমপক্ষে 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্তুগাল। একটি লম্বা সময় এমন প্রাকৃতিক বিপর্যয় দেখেনি পর্তুগালবাসী।
ঝড় ক্রিস্টিনের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আঘাত হানার অপেক্ষায় রয়েছে ঝড় লিওনার্দো। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তাই পরিস্থিতি সামাল দিতে সেসব এলাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। সকলকে সর্বোচ্চ সতর্ক থেকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান পর্তুগাল সরকারের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ভারত ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন তিনি। তবে পাকিস্তান বয়কট করলেও 15 তারিখ কলম্বো যাচ্ছে মেন ইন ব্লু। সূচি নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ না খেলার কোনো কারণ দেখছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপ উপলক্ষে যখন মুম্বাই আর কলম্বোতে চলছে ক্যাপ্টেন্স কার্নিভাল, তখন মিরপুরে টস করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশকে ছাড়াই আগামী শনিবার শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এমন অভিজ্ঞতা এবারই প্রথম। টাইগারদের অনুপস্থিতি গোটা ক্রিকেট বিশ্বের জন্যই যে দুঃখজনক, এমন মন্তব্য পাকিস্তান অধিনায়কের। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। আইসিসির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকেই খোঁচা দিলেন সালমান। সেই সাথে মনে করিয়ে দিলেন সরকারের নেওয়া সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে তার ও তার দলের। সেই সঙ্গে বাড়ালেন অনিশ্চয়তা। গ্রুপ পর্বের মতো নকআউট কিংবা ফাইনালেও যদি ভারতকে পায় পাকিস্তান, সে ম্যাচগুলো বয়কটের পথে হাঁটতে পারে মেন ইন গ্রিন। ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে আমরা সেটাই করব। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয় তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া আমাদের আরও 3টি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত। কলম্বোতে বসে যখন পাকিস্তান অধিনায়কের এমন সংবাদ সম্মেলন চলছিল, তখন মুম্বাইয়ে ভারত অধিনায়ক সাংবাদিকদের সামলেছেন ঠান্ডা মাথায়। পাকিস্তান খেলুক বা না খেলুক, সূচি অনুযায়ী 15 তারিখে তার দল কলম্বো সফর করবে, সেটাই নিশ্চিত করলেন সূর্যকুমার। আমরা তাদের না বলিনি, তারা বলেছে। তাদের সিদ্ধান্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। হয়তো আমি তাদের সিদ্ধান্তটাও নিতে পারতাম। আইসিসি সূচি চূড়ান্ত করে রেখেছে। আমাদের ফ্লাইটের টিকিট কাটা আর আমরা যাচ্ছি কলম্বো। বাকি তো দেখলে উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে এই দুই রাইভাল। কলম্বোতে ডাচ পরীক্ষা পাকিস্তানের, একই দিনে ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী গ্রুপে পড়ায় ভালো করা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ নারী দলের। 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের শিরোপা জয়ী নর্থ কোরিয়ার মতো দলের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপের আগে থাইল্যান্ড ছাড়াও ভালো কোনো দেশের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন সভাপতি। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তিনি। হিমালয় জয়ের পথে নেপালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল। অন্যদিকে দেশে মিশন অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 3 মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ 9 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন। পরের ম্যাচ 6 মার্চ একই ভেন্যুতে বাটলারের দলকে পাড়ি দিতে হবে 3 বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া বাধা। শেষ ম্যাচের জন্য যেতে হবে পার্থে। 9 মার্চ শেষ ম্যাচে বাংলার মেয়েরা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। আসরে ভালো করতে পারলে আছে নারী বিশ্বকাপ ফুটবল, এমনকি অলিম্পিকেও খেলার হাতছানি। তবে কঠিন গ্রুপ হওয়ায় চ্যালেঞ্জিং হবে নারী দলের জন্য। এশিয়ান কাপের জন্য গ্রুপের 3 দলই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে নামবে। উজবেকিস্তান খেলবে সাউথ কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়াও খেলবে ইউরোপের হাই প্রোফাইল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ। তবে বাংলাদেশের বেলায় নেই বড় কোনো নাম, যদিও বাফুফের দাবি তারা প্রস্তুতির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আসরে ভালো করাটা চ্যালেঞ্জিং মানছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও। তবে এ যাত্রায় তিনি উদাহরণ টেনেছেন ফুটসাল দলের সাম্প্রতিক সাফল্যকে।
তার মতে লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে পারলে ভালো করা সম্ভব। প্রীতি ম্যাচের জন্য ভালো মানের দল নিয়েও 2-1 দিনের মধ্যেই সুখবর দেওয়ার কথাও জানালেন তাবিথ আউয়াল। সিনিয়র নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি যেভাবে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে আমরা এখনও আছি। আর অতি শিগগিরই আপনারা আরও 2-1টা নিউজ পাবেন যে প্রীতি ম্যাচের ব্যাপারে অফিসিয়ালি জানতে পারবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা গ্রুপ। মানে 2টা টিম আছে যারা আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, বাট দ্যাটস ওকে। আমরা যেভাবে ফুটসলে ফাইট করেছি, আমরা যেভাবে কোয়ালিফাই করেছি নারীদের মাধ্যমে, আমরা যেরকম ছেলেদের খেলাও ফাইট করেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়াকে হারিয়েছিলাম লাস্ট ম্যাচে, আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। প্রতিবেশী দেশ ভারত এশিয়ান কাপের জন্য বয়স ভিত্তিক ও জাতীয় দলের জন্য আলাদা কোচিং প্যানেল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মূল পর্ব নিশ্চিতের পর থেকেই কাজ করে যাচ্ছে। সেখানে বাংলাদেশ এখনো আফিদাদের নিয়ে পরিকল্পনাতেই সীমাবদ্ধ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা আজ। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। এবং নির্বাচনের সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে 5 থেকে 6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।